কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না বলে ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে সংকট নিরসনের যে চেষ্টা চলছে তা প্রশংসনীয়। তবে সাম্প্রতিক যে আইনি পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক দল ও সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তা নিয়ে আমি উদ্বিগ্ন। আমি আশ্বস্ত করছি, জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশ। অতি বুড়া জেনারেশন সে যেই হোক, খালেদা জিয়া, ডক্টর ইউনূস, যেই হোক, অবসরে যান, নাইলে ফাক অফ। এগুলি আর চলবো না, এগুলি আর চলবো না রে তারিখ, এগুলি আর চলবো না। তোমার আয়াত নাজিলের রাজনীতি শেষ। এত গ্যারান্টি দিয়ে কইও না তুমি প্রধানমন্ত্রী গেছো। প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতা, তোমার দলের যোগ্যতা তুমি দেখাইতে পারো। গোপন রাজনীতি করছো, কি আমার বালটা ফালাইছো। তোমার অন্তত সামত কইরা আমি বিএনপি করব না, বুঝছো? বিএনপি করবো না। প্রিন্সের টাইম শেষ। তোমার প্রধানমন্ত্রী কইলে সোজা হইয়া যাইতে হইব, সোজা হইয়া যাও, সোজা হইয়া যাও। দেশে আইবা না, তোমার লেগে একটা মুয়াডা বানায় দিব বিএনপি, তুমি গিয়া খাইবা। কোন যোগ্যতায়, কোন যোগ্যতায়? তুমি 16 বছর কি করছো? কয়টা কথা কইছো? কয়টা বিদেশি মিডিয়ার কথা কইছো? কয়টা? গোপনে 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 তুমি নেতৃত্ব দিছো না, পাল্টা পালাইছো তুমি। তুমি তো সংবিধান, পবিত্র সংবিধান, যে সংবিধানের আলোকে একটি দেশ পরিচালিত হয়, সেই দেশের জিওগ্রাফি পাল্টে দেওয়ার মতো একটি অবস্থা। আজকে সংবিধানে হাত দেওয়া মানে আমার জাতীয় পতাকায় হাত দেওয়া, সংবিধানে হাত দেওয়া মানে আমার মানচিত্রে হাত দেওয়া, সংবিধানে হাত দেওয়া মানে স্বাধীনতা সার্বভৌমত্বে হাত দেওয়া। কাজে এই সংবিধানে হাত দেওয়ার একটা অনির্বাচিত অস্থায়ী ঠুনকো সময়ের জন্য এমন সরকারের কোনো অধিকার নেই। অধিকাংশ রাজনৈতিক দল ও জনগণকে বুঝতে না দিয়ে বিএনপি এবং সরকার বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে, প্রতারণা করছে। এটা আমাদেরকে জনগণকে বোঝাতে হবে। খুবই জরুরি আলোচনা। দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগেই থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। কথা বলবো সংবিধান নিয়ে আলাপ করবার আপনি কে, এই প্রসঙ্গটি নিয়ে আলাপ করব। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিগত প্রায় 11 মাস যাবৎ সংবিধানকে পুরোপুরি বাদ দেওয়া, সংবিধান পুনর্লেখনের দাবি উঠছে। বিশেষ করে যে সমস্ত ছাত্র সমন্বয় জুলাই সহিংসতার সাথে জড়িত ছিলেন তাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশন গঠন করে দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশন গঠন করে দেওয়া হয়েছে। এবং এই সংবিধান সংস্কার কমিশন এবং ঐকমত্য কমিশন সংবিধান নিয়ে বেশ জেরবার আলাপ আলোচনায় রত এই মুহূর্তে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো সবকিছুই হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে বা নেতৃত্বে, এবং অন্যান্য যারা করছেন তাদের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। অর্জন করবার পরে 1972 সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশে একটি সংবিধান রচিত হয়েছে অত্যন্ত স্বল্পতম সময়ের মধ্যে। বিগত 54 বছর সেই সংবিধানের আলোকে এই বাংলাদেশ চলেছে। আজকে জুলাই আগস্ট সময়কালে এমন কি ঘটনা ঘটেছে যে পুরো সংবিধানকে বাদ দেওয়ার প্রশ্ন আসছে, কিংবা সংবিধান সংস্কারের প্রশ্ন আসছে। সংবিধানে যে আইন আছে সেই আইন সংশোধন করবার একমাত্র এখতিয়ার সংসদের। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে আপনি কে, কিংবা আপনার যারা সংবিধান সংস্কার কমিশনে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা কে?
ঐকমত্য কমিশনে যাদের দায়িত্ব দিয়েছেন তারা কে? আপনিও তো, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনিও তো আমার ৭২-এর সংবিধানের আলোকে, সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে শপথ গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে। সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ারের আলোকে আপনি শপথ গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে। সেই উপদেষ্টামূলক এখতিয়ারটিও আসলে যথাযথ হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা, সেটিও কিন্তু বড় প্রশ্ন রয়েছে। এ ব্যাপারে কোর্টে পর্যন্ত মামলা হয়েছিল। এ ব্যাপারে আরো নানান কথা আছে। প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের সম্মতি, স্বাক্ষর লাগে। সেই সম্মতি, সেই স্বাক্ষর গুলো যথাযথভাবে নেওয়া হয়েছে সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। যদি প্রশ্ন থাকে, যদি সেটি যথাযথ না হয়, তাহলে আপনি স্বাভাবিকভাবেই অবৈধ সরকার। অবৈধ সরকার। আবার ধরে নিলাম যে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ারের আলোকে আপনি শপথ নিয়েছেন, অর্থাৎ সংবিধানের আলোকেই আপনি শপথ নিয়েছেন। আমি ধরে নিলাম যে আপনি আইনগতভাবেই শপথ নিয়েছেন। সেই সংবিধানকে ছুঁড়ে ফেলতে চাইছেন, সেই সংবিধানকে বাতিল করতে চাইছেন, সেই সংবিধানকে সংস্কার করতে চাইছেন। হঠাৎ করে কথা নেই, বার্তা নেই, একটা রাস্তা থেকে সংবিধান সংস্কার হয়ে যায়? সংবিধান সংস্কার করবার একমাত্র এখতিয়ার পার্লামেন্ট। সেই পার্লামেন্ট এখন নেই। কাজেই আপনাদের সংবিধান সংস্কার করবার কোনো এখতিয়ার নেই। সংবিধান সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনে, সংবিধান সংস্কার কমিশনে নানা আলাপ আলোচনা শুনছি আমরা, যেটি যথেষ্ট উদ্বেগের বিষয়। সংবিধান যদি কেউ সংশোধন করতে চায় বা সংবিধান সংসদ ছাড়া যদি কোনো কাটাছেড়া কেউ করতে চায়, তাহলে কি হয় আপনারা নিশ্চয়ই জানেন। সংবিধানের ৭-এর গ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা খতে বলা হয়েছে এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস, প্রত্যয় পরাহত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। ৭-এর ২-এ বলা হয়েছে কোনো ব্যক্তি এক দফায় বর্ণিত ক কোনো কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে, কিংবা কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে, তাহার এইরূপ কার্যই একই অপরাধ হইবে। এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। আজকে কথায় কথায় বিভিন্ন প্রসঙ্গক্রমে রাষ্ট্রদ্রোহিতার কথা এসে যায়। কেন আসে এবং কেন এই যে সংবিধান সংস্কার বা সংবিধান সংশোধন বা সংবিধান বাদ দিতে চায় কারা? বিশেষ করে জুলাই আগস্টের সহিংসতার সাথে আমি এটাকে সহিংসতা বলবো, কারণ সহিংসতা ঘটেছে। আমার রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে, আমার জানমাল ধ্বংস করা হয়েছে, আমার নিরাপত্তা বাহিনীকে ধ্বংস করে ফেলানো হয়েছে, বাংলাদেশের সকল থানা পুড়িয়ে ফেলা হয়েছে, সকল থানা পুলিশকে হত্যা করা হয়েছে। প্রত্যেক থানায় কোনো না কোনো ভাবে হত্যা হয়েছে এবং এই হত্যার সংখ্যাটি কত আজও এটির ধারণা পাওয়াটা অনেকটা কঠিন। তো কাজেই এই সহিংসতাগুলো রক্ষা পেতে এবং জুলাই আগস্ট থেকে আজ পর্যন্ত বিভিন্ন ভাবে সংবিধান লঙ্ঘনের অনেকগুলো ঘটনা ঘটেছে এবং সংবিধান লঙ্ঘন করলে হয় রাষ্ট্রদ্রোহিতা। এই রাষ্ট্রদ্রোহিতার হাত থেকে রক্ষা পেতেই বিশেষ করে জামাত এবং এনসিপি, বিএনপি এখনো জোরালো ভাবে সংবিধান সংস্কার, সংবিধান বাদ হয়তো আলোচনার জন্য যাওয়া দরকার সেই হিসেবে যাচ্ছে, তাল মিলিয়ে যাচ্ছে। কিন্তু বিশেষ করে জামাত এবং এনসিপি সংবিধানকে যত দ্রুত বাদ দিতে পারে ততই তারা নিজেদের জন্য মঙ্গল মনে করছে। কেন মনে করছে? কারণ পদে পদে রাষ্ট্রদ্রোহিতার ঘটনা আছে। এই রাষ্ট্রদ্রোহিতার ঘটনা থেকে সংবিধানের যেসব অনুচ্ছেদ দিয়ে রাষ্ট্রদ্রোহিতা হয়, সেই অনুচ্ছেদগুলো আমি এর আগে একাধিক বক্তব্যে বলেছি, আবারও বলছি, যত দ্রুত তার সাথে বাদ দেওয়া যায়। নইলে টেনশনে তাদের ঘুম হারাম হয়ে যায়, আবার জোগাড় রাতে ঘুম হয় না। আবারও যদি কোনো একটা শক্তি, আওয়ামী লীগ বা বিএনপি যদি ফিরে আসে, বিদ্যমান সংবিধান যদি থাকে, তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে প্রত্যেকে দোষী সাব্যস্ত হবেন। সেই জায়গায় রাষ্ট্রদ্রোহিতার দায় থেকে নিজেদেরকে মুক্তির জন্য যে কোনো উপায়ে সংবিধান সংস্কারের একটা ধোঁয়া তুলে চলছেন। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে সাংবিধানিক কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের
একটি প্রস্তাব করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে। গতকাল বুধবারও জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় দীর্ঘ সময় ধরে এই প্রস্তাবটি আলোচনা হয়। দলগুলো নিজ নিজ অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে। বলা হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য আনতে এবং এক ব্যক্তির হাতে ক্ষমতা যাতে কেন্দ্রীভূত হয়ে না যায় সেজন্য সংবিধানে যেসব সংস্কার আনার প্রস্তাব করা হয়েছে তার একটি হলো এনসিসি গঠন। প্রস্তাব অনুযায়ী নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ রাষ্ট্রের এই তিনটি অঙ্গের প্রতিনিধিদের সমন্বয়ে এনসিসি গঠিত হবে। নির্বাচন কমিশন বা ইসি, পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি বিভিন্ন সাংবিধানিক পদে এবং প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগের জন্য এই কাউন্সিল রাষ্ট্রপতির কাছে নাম পাঠাবে। রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেবেন। কিন্তু বিদ্যমান নিয়ম অনুযায়ী বা বিদ্যমান সংবিধানে যে নিয়ম আছে সেই অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে অন্য যে কোনো কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হয়। এনসিসি গঠন করা হলে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে। যেটি হোক, এনসিসি গঠন হোক বা সংবিধানের যে কোনো কিছু কাটাছেড়া করা হোক, এই কাটাছেড়া করবার কোনো অধিকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই, ইউনূসের পরিষদের নেই। এবং এখন যারা এই পরিষদগুলোতে নিয়ে কাজ করছেন, সংবিধান সংস্কার কমিশনে কাজ করছেন, ঐকমত্য কমিশন নিয়ে কাজ করছেন, কারো কোনো অধিকার নেই। একমাত্র অধিকার, সংবিধান একমাত্র অধিকার দিয়েছে আমাদের জাতীয় সংসদকে, আমাদের পার্লামেন্টকে। নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা আসুক, এসে সংবিধানের যদি মনে করে যে আমূল পরিবর্তন করতে হবে, পরিবর্তন করুক। তারা তো জনগণের অন্তত পক্ষে প্রতিনিধি। কিন্তু আপনি কে? এক একজন বিদেশ থেকে ধরে এনেছেন, ধরে এনে সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যু, যে সংবিধান পবিত্র সংবিধান, যে সংবিধানের আলোকে একটি দেশ পরিচালিত হয়, সেই দেশের জিওগ্রাফি পাল্টে দেওয়ার মতো একটি অবস্থা। আজকে সংবিধানে হাত দেওয়া মানে আমার জাতীয় পতাকায় হাত দেওয়া, সংবিধানে হাত দেওয়া মানে আমার মানচিত্রে হাত দেওয়া, সংবিধানে হাত দেওয়া মানে স্বাধীনতা সার্বভৌমত্বে হাত দেওয়া। কাজে এই সংবিধানে হাত দেওয়ার একটা অনির্বাচিত অস্থায়ী ঠুনকো সময়ের জন্য এমন সরকারের কোনো অধিকার নেই। আমি বলবো যে সর্বস্তরে জোরালো আওয়াজ ওঠা উচিত যে সংবিধান অন্তত পক্ষে অক্ষত থাকবে, সেই প্রচেষ্টা নিতে হবে। কোনোভাবে সংবিধানকে ক্ষত বিক্ষত করা যাবে না। অধিকাংশ রাজনৈতিক দল ও জনগণকে বুঝতে না দিয়ে বিএনপি এবং সরকার বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে, প্রতারণা করছে। এটা আমাদেরকে জনগণকে বোঝাতে হবে। খুবই জরুরি আলোচনা দর্শক। ডক্টর ইউনূস সরকার এবং বিএনপির মধ্যে যে লন্ডন গোপন আতাত হয়েছে, কারণ গোপন আতাত যদি না হয় তাহলে আপনারা সবকিছু প্রকাশ করেন। আমরা কত সুন্দর নাটক দেখেন, ইউনূস তারেক দেখা হয়েছে, তখন আম্মা সালাম জানিয়েছে আপনার শরীর ভালো, টেনে টেনে চলছে, আবহাওয়াটা সুন্দর, দুপুর নাগাদ আরেকটু গরম বাড়বে, তাপমাত্রা বাড়বে, টেম্পারেচার বাড়বে, এইসব কনভারসেশন কিন্তু আমরা শুনেছি। কিন্তু এরপরে কি হয়েছে ওটা আর আমরা জানি না। কেন ভাই ওগুলো জানি না কেন? এগুলো কি গোপন কথা? এটা কি মিলিটারি ডিসকাশন, না আপনি যুদ্ধ ডিসকাশন বা সিক্রেট ডিপ্লোম্যাটিক আলোচনা? বাকি এটা ক্যামেরার সামনে করতেন, সমস্যাটা কি? জাতি জানতো, এটা কি কেন জানতে পারবে না? অথবা এখন বলেন ডিটেলস, যদি এখন বললে যে আমরা বিশ্বাস করবো তা না, তারপরও অ্যাটলিস্ট বলেন যে 1.5 ঘন্টা এই আলোচনা হয়েছে, অথবা রেকর্ড থাকলে ছড়িয়ে দিন। যেহেতু এগুলো নিয়ে ধোঁয়াশা, বলতে পারছেন না যে প্রথমে কয়েক সেকেন্ড ক্যামেরা রেখে তারপরে ক্যামেরা সরিয়ে নিয়েছেন। এখানে গোপন আলোচনা হয়েছে, গোপন আঘাত হয়েছে, এই সন্দেহ, এই ধারণা করা যেতে পারে। এই সন্দেহ, এই ধারণা থেকে এই সন্দেহ ধারণা তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে বলি? একটা হচ্ছে ওই যে ক্যামেরা সরিয়ে নিয়েছে, স্পষ্ট করছে না। মজার বিষয় দেখেন, প্রফেসর ইউনূস এখন পর্যন্ত কিছু বলেনি যে কি আলোচনা হয়েছে, বিএনপিও কিছু বলছে না যে কি আলোচনা হয়েছে। তারেক রহমান এবং ইউনূস এই বিষয়ে কিন্তু এখন বলতে একদম চুপচাপ। তারেক রহমান তো নিয়মিত কথা বলেন, কিন্তু কোনো কথা বলছেন না কিন্তু লন্ডন বৈঠক নিয়ে, চুপচাপ, সন্দেহ আরো বাড়িয়ে দিচ্ছে। এবং বৈঠকের পরে সরকারের কার্যক্রমে নানান সন্দেহ আরো বাড়ছে। যেমন লন্ডনে গোপন সমঝোতা কিভাবে ইমপ্লিমেন্ট করবে এই জন্য নাটক করছে সরকার এবং বিএনপি একযোগে। জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল ছাত্র জনতাকে ভুল বুঝাচ্ছে কোন সিস্টেমে, এই সিস্টেমটা আমি এখন ডিসক্লোজ করব। দেখেন, 2টা শব্দের মাধ্যমে ভুল বোঝাচ্ছে এবং এটা ধরা পড়েছে অলরেডি আমাদের সূক্ষ্ম নজরে। যেমন ঐকমত্য কমিশনে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে জামাত যায়নি একদিন আগের কথা, সেখানে বৈঠক শেষে, বৈঠকের ফাঁকে সালাউদ্দিন আহমেদ বলেছেন
একটা বিষয় আলোচনা করতে যে দুইটি দল বাদে সবাই এই বিষয়টা একমত। এটি হচ্ছে সূক্ষ্ম বোকা বানানোর মেকানিজম। আরেকটা হচ্ছে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত। মানে একটা বলছে দুইটি দল ছাড়া সালাউদ্দিন, আবার আলী রিয়াজ বলছে অধিকাংশ রাজনৈতিক দল। এটি হচ্ছে খেলা জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলোকে বোকা বানানোর পদ্ধতি। এইভাবেই বিএনপির সাথে গোপন সমঝোতা বৈধতা দিচ্ছে বা এই গঠিত ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে ঐকমত্য দেখানোর চেষ্টা করছে। কিভাবে? সাপোজ আচ্ছা, বাংলাদেশে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি কয়টা? এখন এই 5 আগস্টের পর অনেকগুলো পেয়েছে, সম্ভবত 46-47টা বা 45টা ধরলাম। তার মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এগুলো বাদ যাবে, কারণ জাতীয় পার্টি কোথায় ডাকা হচ্ছে না, আরো আওয়ামী লীগের কিছু মিত্রকে ডাকা হচ্ছে না। আবার আনরেজিস্টার্ড এনসিপি কে ডাকা হচ্ছে, আরো 2-1টাকে ডাকা হচ্ছে। আবার অনেককে দল হিসেবে ডাকা হচ্ছে না, জোট হিসেবে ডাকা হচ্ছে। এর মানে এখানে কোন দলকে কাকে কিভাবে ডাকা হবে এই বিষয়গুলো স্পষ্ট না, ধোঁয়াশা। কিন্তু আমরা খবরে কি দেখতে পাই যে 30টা দল অংশ নিয়েছে ঐকমত্য কমিশনের মিটিং এ। দল কি আসলে বাংলাদেশে 30টার মধ্যে তো অনিবন্ধিত আছে। তাহলে কিসের উপর ভিত্তি করে এই 30টা আপনারা সেট করেছেন? এবং ওই 30টা দলকে নিয়েই তারা বলে যে অধিকাংশ একমত, 2টা বাদে সবাই একমত। মানে এমন ভাব যে বাংলাদেশ মানে ওই 30টা দল, বাংলাদেশের জনগণের আর কোনো প্রতিনিধি নেই, আর কোনো স্টেক হোল্ডার্স নেই, ওই 30টাই সব। এখন ওই 30টা ঠিক করেছে বিএনপি সরকার, এরা আতাত করে। মানে ওই 30টার ঠিক করেছে, ওই 30টার অধিকাংশ এখানে বিএনপি পন্থী নিয়েছে। এবং এখন ওই যে বলতে পারছে যে অধিকাংশ, আবার 2টা বাদে। এবার দল কি শুধু এই 30টা? আর এখানে কিসের ভিত্তিতে নিয়েছে? এখানে তো অনিবন্ধিত আছে, আবার নিবন্ধিত অনেকে পায়নি, আবার জনগণের স্টেক হোল্ডার্স আছে অনেক, আরো নানান প্রতিনিধি আছে, বিভিন্ন পেশাজীবী সংগঠন আছে যাদের অসামান্য অবদান ছিল জুলাই বিপ্লবে। সেগুলোকে কনসিডার করে কিন্তু আপনি বলছেন না যে অধিকাংশ। এই যে অধিকাংশ আবার 2টা বাদে, এগুলোই হচ্ছে জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলোকে ভুল বোঝানোর মেকানিজম। অতি বুড়া জেনারেশন শেষ যেই হোক, খালেদা জিয়া, ডক্টর ইউনূস যেই হোক, অবসরে যান, নাইলে ফাক অফ। এগুলি আর চলবো না, এগুলি আর চলবো না রে তারিক, এগুলি আর চলবো না। তোমার আয়াত নাজিলের রাজনীতি শেষ। এত গ্যারান্টি দিয়ে কইও না তুমি প্রধানমন্ত্রী গেছো। প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতা, তোমার দলের যোগ্যতা তুমি দেখাইতে পারো। গোপন রাজনীতি করছো, কি আমার বালটা ফালাইছো। তোমার অন্তত সামত কইরা আমি বিএনপি করুন না, বুঝছো? বিএনপি করবো না। প্রিন্সের টাইম শেষ। তোমার প্রধানমন্ত্রী হইলে সোজা হইয়া যাইতে হইব, সোজা হইয়া যাও, সোজা হইয়া যাও। দেশে আইবা না, তোমার লেগে একটা মুয়াডা বানায় দিব বিএনপি, তুমি গিয়া খাইবা। কোন যোগ্যতায়, কোন যোগ্যতায়? তুমি 16 বছর কি করছো? কয়টা কথা কইছো? কয়টা বিদেশি মিডিয়ার কথা কইছো? কয়টা? গোপনে 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 তুমি নেতৃত্ব দিছো না, পাল্টা পালাইছো তুমি। তুমি তো চামচকা ছাড়া চলতেই পারো না, চামচকা ছাড়া তুমি চলতেই পারো না, পদ বাণিজ্য ছাড়া তুমি চলতেই পারো না। লন্ডনে মালিক নেতা বানাইছো, মানাইছো না? মালিকের বদমাইশির খবর তুমি রাখো না, রাখো না? ও সন্ত্রাসী কথাবার্তা স্লোগান তুমি ভুলে গেছো, মনে করাই দেবো। কি ডিম মারা ইট মারা রাজনীতি তো তোমার দলের নেতারাই করছিল। এত তুলসী দেওয়া পানি দিতে মনে করো না। কোন কারণে তোমাকে নেতা মানবো? এই তোমার যোগ্যতা কি? কি তোমার যোগ্যতা? জিয়ার পোলা নট গুড এনাফ, নট গুড এনাফ, ফাক অফ। মানলাম না তোমার নেতা, মানলাম না তোমার নেতা। কারণ তোমার ভিতরে দাম্ভিকতা যায় নাই, তোমার বউয়ের ভিতরে দাম্ভিকতা যায় নাই। শেখ হাসিনা উড়ে যদি ওরা স্লোগান করতে থাকে, তোমার জাইঙ্গা খুলবো পোলাপান, তোমার জাইঙ্গা খুলবো। তোমার বউয়ের ফার্স্ট লেডি আমার কাছে চোদানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা, অভিনন্দন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার বিএনপির জনাব তারেক রহমান সাহেবের আগে আপনার আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে আসতেছেন। এটা শতভাগ সত্য হবে ইনশাআল্লাহ, আপনারা দেখতে পারবেন। আপনাদের আমি মানে মনের অন্তঃস্থল থেকে একটা রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন আপনার জনাব তারেক রহমান সাহেবেরও আগে শেখ হাসিনার ফেরাটা প্রায় আপনার 80% কনফার্ম। কেন কনফার্ম? কারণ বর্তমান শেখ হাসিনা সমস্ত প্রস্তুতি আপনার দেশে আসার জন্য নিয়ে ফেলছে, আর উল্টো দিকে তারেক রহমান সাহেব তিনি আসলে কতটুকু স্টেপ নিচ্ছে সেটা আপনারা এই ভিডিওটা দেখলে শতভাগ নিশ্চয়তা পেয়ে যাবেন। আসুন তাহলে দেখে আসি। তারেকও ভালো করে কাজ করতে পারতেছে না, কারণ খালেদা জিয়া যতই তারা সম্মান করি, অতি বুইরা, প্লিজ এই অতি বুইরা দিয়া
আমাদের কোনো কাজ হবে না, মুভ অন। আর তার আমরা বাপসব দেখে আজকে আমার এমন মেজাজটা খারাপ হয়েছে রে ভাই, এমন মেজাজটা খারাপ হয়েছে, মানে সে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে তার ভাবে এরকম, এতদিন আয়াত নাজিল করছে দেশের জন্য, তার স্টেক কি, স্টেক হোল্ডার হয় কিভাবে তারেক? গত 16 বছর ধরে দেশের বাইরে, তো আমার মতো দেশের লেখা কথাও কেন নেই। শেখ হাসিনার বিরুদ্ধে কয়টা কথা কইছে, মাঝে মাঝে আয়াত নাজিল করছে, মাঝে মাঝে সভা সেমিনার করছে, ওকে খাওয়া নিয়ে চিন্তা করতেছে। আমরা সাধারণ মানুষ তো স্ট্রাগল করতে হয়েছে আমাদেরকে বিদেশে, নিজের টাকা নিজেরটা পয়লা শেখ হাসিনার বিরুদ্ধে কথা কইছি। আর তারেক এত $1000 বাসায় থাকে রে ভাই, ভাড়া দিয়া, এটা আসলে বাড়ানো অন্য কিছু, এক আরবি বেড়া নামে বাসা, তাও কি এক্সক্লুসিভ জায়গা, এক্সক্লুসিভ। কারণ কি বাঙালি এলাকায় অল গেটে হোয়াইট সেভে থাকতে তোর ইজ্জত যায়, লন্ডনের মোস্ট এক্সক্লুসিভ জায়গায় থাকছে, অথচ জিয়া রহমান ভাঙ্গা চুটকে রেখে গেছিল। বাপ মোড়ায় তোর ফ্যাসিলিটিস বাড়ছে, সুবিধা হয়েছে, মেয়েরা পড়েছে ফ্যান্টাস্টিক জায়গায়, বউ আরামে আছে। বাংলাদেশের স্ট্রাগল বুঝে 16 বছর খেলা আয়াত নাজিল করছে, কিন্তু সকালে উঠিয়া যদি দেখো নির্বাচন হয় নাই সে ফেব্রুয়ারিতে, তখন কি করবা? তোমার স্ট্রেক কি, কি তোমার অবদান দেশের রাজনীতিতে গত 16 বছর? পিছিয়ে যারা খাইছো এটা তো হাওয়া ভবন। বিএনপি করবার পারো, আমি জিয়াকে ভালোবাসবার পারি, কিন্তু বন্ধু তোমারে প্রধানমন্ত্রী দেখবার চাই কেন জানো? কারণ অন্তত মনে করি যে তোমার শিক্ষা হয়েছে। আর যেহেতু এখন দেশের ক্রাইসিস অবস্থা, বিএনপির স্টেবল রাখা দরকার এই চিন্তায়, তোমার যোগ্যতা নাই বিএনপি নেতা হওয়ার, তোমার যোগ্যতা, তোমার চেয়ে বহুগুণ যোগ্যতা অনেক মানুষের আছে, সামনে আসতে দেয়নি তোমার মায়ে, দেয় নাই, স্বার্থপরের মতো নির্লজ্জের মতো। তোমার মারে যতই সম্মান করি, নিজের পুতের কারণে সামনে আসতে দেয় নাই, অন্য কোনো নেতারে ডাক শুনে হত্যা করছে, হত্যা করছে। তুমি আয়াত নাজিল করো, তোমারে মুয়াড়া বানাই দিতে হবে, তখন তুমি আইয়া নির্বাচন করে প্রধানমন্ত্রী বা, কারণ তুমি মাঠে ময়দানে রাজনীতির স্নিপার চাও নাই। আওয়ামী লীগের নেতারা যদি অত্যাচার করে থাকে সেটা শিকার হয়েছে বিএনপির সাধারণ নেতা কর্মীরা। আরে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা তো আওয়ামী লীগের করাপ্ট লিডারকেই ভিকটিম, বিএনপিরও তাই। তুমি কি কাজটা করছো, কি বালটা ফালাইছো তারেক, কি বালটা ফালাইছো? তুমি ফেব্রুয়ারিতে নির্বাচন রাজি হয়ে গেলা তোমার বুড়িমার কথায়, নির্বাচনটা হইব না, তুমি দলটারে ডুবাইছো। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। খালেদা জিয়াও সামনে স্থান পাবে না যদি নেতৃত্বে ভুল করে। পদ্মার কেরিয়ার চলবে না, রাজতন্ত্র চলবে না, পরিবারতন্ত্র চলবে না, কান ধরে নামাই দিবে জনগণ। শেখ হাসিনা ব্রাভ হয়ে আন্দোলন করে থাকে, এনসিপি শুধরাইব আশা করি, নতুন প্রজন্ম শুধরাইব আশা করি, স্বাধীনতার পক্ষে থাকবে ইনশাল্লাহ। তারা রিফর্ম হইতে হবে তাদের, তারা বুঝবো জামাতি রাজাকাররা কি জিনিস, তারা 71 বুঝবো, দোয়া করি। কিন্তু কিন্তু দোস্ত তারেক, তুমি দেশটারে বেচ্চা দিলা, দলটারে বেচ্চা দিলা ফেব্রুয়ারিতে ইলেকশনটা লইয়া, শেষ শেষ। তুমি কি রিস্কটা নিছিলা দেশের লিগা, তুমি কি স্টেক হোল্ডার? 16 বছরে তোমার মায় তোমার সরাই নাই, তুমি দেশের বাইরে থেকে দল নিয়ন্ত্রণ করছো, দেশের বাইরে থেকে। দেশের বাইরে থেকে প্রধানমন্ত্রী থাকো, দেশে আমি লাগবো না। তুমি দেশের বাইরে থেকে প্রধানমন্ত্রী গিয়ে করতে পারতো, তাই করো, তাই করো। দেশে আইতে চাও কি? আইও না, আইও না, আইও না, কারণ তুমি সামর্থ্য রিস্ক নিবা না। তোমার মায় তোমার মতো অথর করে দেশের বাইরে রেখা, তারপরে কি বিএনপির নেতৃত্ব তোমার হাতে দিয়ে রাখছে, আয়াত নাজিল করে করে দল চালাইছো, তাই না? তোমার যদি এত যোগ্যতা থাকতো শেখ হাসিনা বউটাকে ফালা দিতে পারতা। শেখ হাসিনা তো ফালা দিচ্ছিল খালেদা জিয়ারে, একটা আন্দোলন হলো কি বইটা 96-এ। তোমার ক্ষমতা হয়নি কি লিগা? ও তুমি এনসিপি সাইজা জামাত সাইজা তুমি সংগ্রাম করছো না, আমার কি বালটা ছিড়ছো না, না পারলে তুমি সামনেই করতা। যেমন কইছিল না স্বামী ওসমান, খেলা হবে তোর খালেদারে লই আয়, তুমি কইতে পারতা তোর হাসিনারে লই আয়। তোমার সে ক্ষমতা নাই, দলের সে ক্ষমতাও নাই। পোলাপানে শেখ হাসিনারে নামাই দিচ্ছে যখন কিনা শেখ হাসিনার লোকের র্যাব ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, ক্যাডার ছিল ছাত্রলীগের। বিএনপি কোনো পালও ছিটতে পারবো না। যদি তুমি প্রিন্স মনে করো নিজেরে, তোমার মতো প্রিন্স তুমি হলেই থাকো, দরকার নাই আমার বিএনপি করার। যদি নেতারে পূজা করে চলতে হয় আর নেতারে সমালোচনা করার অধিকার না রাখি, যদি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় না হয়, খেতাবই তোমার নেতৃত্বের দরকার নাই। হাওয়া ভবন ভুলি নাই, মনে করো না বিএনপির ভালোবাসি দেখে তোমার ছেড়া কথা কম, কারোর কাছ থেকে মুফাস সিস্টেমের ফয়তার দরকার নাই, বুঝছো? দরকার নাই। মরতে সাধারণ বিএনপি নেতারা, মরতে সাধারণ কর্মীরা, আর তুমি হাওয়া খাইছো $1,00,000 বাসায় খাইছা। তুমি মানে প্রিন্স সালমানের মতো তোমার অ্যাটিটিউড। তোমার বউয়ের তাবেদারি করে রিজভি ভাই, তোমার বউ রেখে কি কইলো? তোমার চামচা বানাইছো, চাকর বানাইছো রিজভিরে, তোমার ডিফেন্ড করে, তোমার পক্ষে কথা কয়, তোমার পারিবারিক চাকর বানাইছো। এগুলি আর চলবো না, এগুলি আর চলবো না রে তারিখ, এগুলি আর চলবো না। তোমার আয়াত নাজিলের রাজনীতি শেষ। এত গ্যারান্টি দিয়ে কইও না তুমি প্রধানমন্ত্রী হইতেছো।
প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতা, তোমার দলের যোগ্যতা তুমি দেখাইতে পারো? গোপন রাজনীতি করছো। কি আমার বালটা ফালাইছো 16 বছরে, নামাইতে পারছিলা? কি আমার বালটা ফালাইছো? কইটা সত্যিকার নেতা হলে মরে গেলে মরে যাবো, দেশ আইতাছি। কারণ তুমি তো নেতা, তুমি তো জীবন দিতে পারতো। আমি তো ভাই রাজনীতিবিদ না, আমি বুদ্ধিশুদ্ধি দেই। তারপর দেশের লেখা প্রতিদিন কথা কইছিলাম, মুক্তির জন্য কথা কইতেছি, এখনো কইতেছি, গণতান্ত্রিক অধিকার জন্য কথা কই, বাক স্বাধীনতার জন্য কথা কই। তোমার মতো জন্মসূত্রে প্রিন্স হওয়ার লিগা না, প্রিন্স হওয়ার লিগা না। গায়ের চামড়া লাল থেকে লাল হইতেছে, প্রিন্সের ভাবে তুমি কথা কও। তোমার অন্তত তোষামত কইরা আমি বিএনপি করব না, বুঝছো? বিএনপি করবো না। প্রিন্সের টাইম শেষ। তোমার প্রধানমন্ত্রী হইলে সোজা হইয়া যাইতে হইব, সোজা হইয়া যাও, সোজা হইয়া যাও। দেশে আইবা না, তোমার লেগে একটা মোয়াটা বানায় দিব বিএনপি, তুমি গিয়া খাইবা। কোন যোগ্যতায়, কোন যোগ্যতায়? তুমি 16 বছর কি করছো? কয়টা কথা কইছো? কয়টা বিদেশি মিডিয়ার কথা কইছো? কয়টা? তুমি গোপনে তুমি নেতৃত্ব দিছো না, পাল্টা পালাইছো তুমি। তুমি তো চামচাকো ছাড়া চলতেই পারো না, চামচাকো ছাড়া তুমি চলতেই পারো না, পদ বাণিজ্য ছাড়া তুমি চলতেই পারো না। লন্ডনে মালিক নেতা বানাইছো না? মালিকের বদমাইশির খবর তুমি রাখো না? ও সন্ত্রাসী কথাবার্তা স্লোগান তুমি ভুলে গেছো? মনে করাই দিব? কি ডিম মারা ইট মারা রাজনীতি তো তোমার দলের নেতারাই করছিল। এত তুলসী দেওয়া পানি দিতে মনে করো না। পারভেজ মল্লিক তোমার ফোন দেয়, ভাইয়া মুরগি এটা বাজারে উঠছে, এলে আমু। তুমি তো চামচা ছাড়া চলতেই পারো না। লিটু, মামুন, মাসুদ, জানি না, আমি জানি না, একদিনের লেগে তো তোমার চামচামি করি নাই। আসিলা তো ক্লাস ফ্রেন্ড, একদিনের লেগে মোবাইল তোমার চামচামি করে নাই। তুমি তো চামচা ছাড়া চলতেই পারো না, চলতেই পারো করি নাই। আসিলা তো ক্লাস ফ্রেন্ড, একদিনের লেগে মোবাইল তোমার চামচামি করে নাই। তুমি তো চামচা ছাড়া চলতেই পারো না, চলতেই পারো না। তুমি, তোমার কি যোগ্যতা আছে? না করছো লেখাপড়া, না দেয়ছো সাহস, না দেয়ছো ব্রিলিয়ান্স। কোন কারণে তোমাকে নেতা মানবো? এই তোমার যোগ্যতা কি? কি তোমার যোগ্যতা? জিয়ার পোলা নট গুড এনাফ, নট গুড এনাফ, ফাক অফ। মানলাম না তোমার নেতা, মানলাম না তোমার নেতা। কারণ তোমার ভিতরে দাম্ভিকতা যায় নাই, তোমার বউয়ের ভিতরে দাম্ভিকতা যায় নাই। শেখ হাসিনা উড়ে যদি ওরা স্লোগান করতে থাকে, তোমার জাইঙ্গা খুলবো পোলাপান, তোমার জাইঙ্গা খুলবো। তোমার বউয়ের ফার্স্ট লেডি আমার কাছে চোদানি, মানলাম না, চুদলাম না। তুমি কি নবীর রাসূল হয়ে গেছো গা, যে তোমারে কটূক্তির কারণে একজন অভিনেতারে মাইর খেতে হয়? তুমি কি আমার বাল হয়ে গেছো গা, যে তোমারে কটূক্তি করলে মাইর খেয়াল লাগবে বাংলাদেশে? চুদলাম না তোমারেও। আমার কাছে ব্যক্তি না, আমার কাছে দল বড়। আমার কাছে দল না, দেশ বড়। দেশ কারো বাবার একার সম্পত্তি না, দেশ কারো জামাইয়ের একার সম্পত্তি না। কি করবা? তোমার মাফিয়া চামচার আমার গলা কাটবো? তাহলে বিএনপি আর বিএনপি নাই, বিএনপিও দানব হয়ে গেছে। দানবের ফলাফল কি হয় জানো না? মানুষ কিন্তু শিখাই দিব, জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, সাবধান। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন, শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।